সুপ্রিয় ডিপিএড শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিরাপদে আছেন। গৃহবাসী থেকে ঘরে বসে ডিপিএড অনুশীলন প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আমি বিপুল কৃষ্ণ হালদার, ইনস্ট্রাক্টর, নড়াইল পিটিআই। আজ যে বিষয় নিয়ে আপনাদের সাথে মতবিনিময় করব তা হল বিজিএস পিকে ইউনিট 5 পার্ট 1 অংশ 1 বেজলাইন সার্ভে বা মূল্যায়ন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের পাঠের কি শিক্ষণফল। আজকের পাঠের শিক্ষণফল 1, বেজলাইন সার্ভে বা মূল্যায়ন কি ও কেন তা বলতে পারবেন। 2, বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে বেজলাইন টুলস ও ফরম্যাট তৈরি করতে পারবেন। 3, বেজলাইন মূল্যায়নের দক্ষতা অর্জন ও পাক্ষিক পাঠ পরিকল্পনা করতে পারবেন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক বেজলাইন কি। ইংরেজি বেস শব্দটির অর্থ হল ভিত্তি আর লাইন শব্দটির অর্থ হল রেখা, অর্থাৎ বেজলাইন হল ভিত্তি রেখা। শিখন শেখানো প্রক্রিয়ায় শিক্ষার্থীর পাঠগত অবস্থানকেই মূলত বেজলাইন বলা হয়। বর্তমান শিক্ষাবিদরা বিশেষত গঠনবাদীরা বলেন যে প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব কিছু শিখনের স্তর রয়েছে, যা কেবল বিশেষ টুলসের দ্বারা মূল্যায়নের মাধ্যমে জানা সম্ভব। পাঠদানের পূর্বে শিক্ষক যদি শিক্ষার্থীর পাঠগত অবস্থান জরিপের মাধ্যমে জেনে নেন তবে পাঠদান সহজ হয়। পাশাপাশি শিক্ষার্থীর চাহিদা অনুসারে পাঠ পরিকল্পনা প্রণয়ন করার মাধ্যমে কাঙ্ক্ষিত শিক্ষণফল অর্জন সম্ভব হতে পারে। তাহলে বুঝতে পারলাম যে বেজলাইন পাঠের জন্য, শিক্ষকের জন্য কতটা জরুরি। তো আমরা জানি যে ডিপেড প্রোগ্রামে বেজলাইন মূল্যায়ন একটি নবতর দিক। চাইতে পূর্বে আমাদের দেশে কোনো কোর্সে এটি ছিল না। শিক্ষক পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষণ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য বেজলাইন সার্ভে এখন একটি যুগোপযোগী বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখে নেওয়া যাক বেজলাইন সার্ভে বলতে আমরা কি বুঝি। চিন্তা করুন। হ্যাঁ, আমরা বলছি যে শিক্ষার্থীদের পাঠগত অবস্থান নির্ণয়ের জন্য শিক্ষাবর্ষ বা শিক্ষা কার্যক্রমের শুরুতে শ্রেণীর সকল শিক্ষার্থীদের মধ্যে যে জরিপ বা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয় তাই বেজলাইন মূল্যায়ন। অন্যভাবে বলা যায় যে সার্ভে মূল্যায়নের মাধ্যমে শ্রেণীর প্রতিটি শিশুর পাঠগত অবস্থান শনাক্ত করা হয় এবং প্রতিটি শিশুকে তার পারগতার লেভেল অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাকেই বেজলাইন মূল্যায়ন বলা যায়। আর এই কাজটি শিক্ষা কার্যক্রম শুরুর প্রথম সপ্তাহে সম্পন্ন করতে হবে। আমরা জেনে নেই বেজলাইন মূল্যায়নের জন্য কি প্রয়োজন। এই যে বেজলাইন মূল্যায়ন করতে হবে, এই বেজলাইন মূল্যায়ন কাজটি ভালোভাবে আয়ত্ত করার জন্য এটা স্পষ্ট হওয়া প্রয়োজন যে কি দিয়ে বেজলাইন মূল্যায়ন করা হবে, কিভাবে মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন করার পর তা কোথায় রেকর্ড রাখা হবে এবং মূল্যায়ন ফলাফল পরবর্তীতে কিভাবে ব্যবহার করা হবে। বেজলাইন মূল্যায়নের জন্য যা দরকার: 1, মূল্যায়ন টুলস, অর্থাৎ শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য শিশু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সমমানের পাঠ্য বই বা পাঠ্য বই এর পাঠ্যাংশ। 2, মূল্যায়ন ফলাফল রেকর্ড রাখার জন্য ফরম্যাট প্রয়োজন শ্রেণীভিত্তিক মূল্যায়ন ফলাফল বিশ্লেষণ ও রেকর্ড রাখার জন্য ফরম্যাট। তো আমরা যে কথাটা, আমরা দুটো নতুন কথা শুনছি, ফরম্যাট এবং টুলস। তো আমরা জেনে নেই যে টুলস ফরম্যাট বিষয়টা কি, বিশেষ করে বাংলাদেশ বিশ্ব পরিচয়। টুলস বেজলাইন সার্ভে মূল্যায়নের জন্য যে সকল হাতিয়ার বা উপকরণ ব্যবহার করা হয় তাকে বেজলাইন টুলস বলা যেতে পারে। বাংলাদেশ বিশ্ব পরিচয় বেজলাইন টুলস হতে পারে
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বই বা পাঠ্য বইয়ের পাঠ্যাংশ, সমমানের বই বা SRM, সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়ালস, 3 ছবি, 4 চার্ট, 5 কার্ড, 6 বাস্তব বস্তু বা মডেল, 7 প্রশ্নমালা ইত্যাদি। এগুলো হলো বেজলাইন সার্ভে করার জন্য আমাদের বিভিন্ন উপকরণ। এটাই হলো টুলস। এবার আসি ফরম্যাট। বেজলাইন সার্ভে বা মূল্যায়নের মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, শ্রেণীকরণ ও ফলাফল রেকর্ড রাখার জন্য যে সকল ছক বা তথ্যপত্র ব্যবহার করা হয় তাকে বেজলাইন ফরম্যাট বলা যেতে পারে। যেমন বেজলাইন মূল্যায়নের তথ্য ছক, বিষয়ভিত্তিক, শ্রেণীভিত্তিক, স্কুলভিত্তিক শিখন পারগতার তথ্য বিশ্লেষণ ছক, বিষয়ভিত্তিক বা শ্রেণীভিত্তিক বা স্কুলভিত্তিক শিখন পারগতার তথ্য শ্রেণীকরণ ছক এবং ফলাফল রেকর্ড রাখার ছক ইত্যাদি। এবার আমরা দেখে নেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বেজলাইন টুলস যেগুলো, তার কিছু নমুনা। যেমন ছবি, এখানে পাঠ্য বইয়ের ছবি বা এই বিশ্ব পরিচয় পাঠ সংশ্লিষ্ট ছবি হতে পারে। হ্যাঁ, এই ছবিতে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ দেখতে পাচ্ছি, জীবজড়ও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ছবিটা শিশুরা ভালো করে দেখবে, পর্যবেক্ষণ করবে এবং সেখানে কি কি আছে ইত্যাদি শ্রেণীকরণ করবে। অর্থাৎ এই ধরনের ছবি টুলস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়া বেজলাইন সার্ভের টুলস হিসাবে নমুনা প্রশ্নমালা, আমরা শিশুদের শ্রেণী উপযোগী, বয়স উপযোগী, তার পারগতার উপর ভিত্তি করে আমরা প্রশ্নমালা নিজে তৈরি করতে পারি। এখানে কিছু নমুনা দেওয়া আছে, যেমন পর্যবেক্ষণ, ছবি দেখে কি কি পর্যবেক্ষণ করতে পারে এমন কিছু প্রশ্ন, কি বিষয়ে সে আলাদা করতে পারে, শ্রেণীকরণ করতে পারে, শিশুর সহযোগিতামূলক মনোভাবের উপর নিয়ে কিছু প্রশ্ন হতে পারে, পরিবেশ দূষণ, পরিবেশ সংরক্ষণ বিষয়েও কিছু প্রশ্ন থাকতে পারে, শিশুর দায়িত্ববোধ, ভাই বোনের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, সহপাঠীর প্রতি এই ধরনের দায়িত্ববোধ থাকতে পারে এমন যেতেও কিছু নমুনা প্রশ্ন স্বীকার করে নেবেন। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, তারপর জাতির পিতা, মুক্তিযুদ্ধ, ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশ অবস্থান, ভৌগোলিক অবস্থান, মহাদেশ মহাসাগর, এইসব নিয়ে শিক্ষক মূল্যায়নের জন্য প্রশ্ন তৈরি করে নেবেন এবং এর মধ্য দিয়েই শিশুর বেজলাইন মূল্যায়নের টুলস হিসেবে এটি ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখছি বেজলাইন মূল্যায়ন টুলস ব্যবহারের কিছু নির্দেশাবলী। হ্যাঁ, প্রতিটি শিশুর সাথে আলাদাভাবে বসে টুলস ব্যবহার করে বেজলাইন সার্ভে করতে হবে। শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা আলোকে প্রশ্ন করে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করতে হবে। ভয়ভীতিহীন পরিবেশ সৃষ্টি করে সার্ভে করতে হবে। প্রশ্নের ভাষা সহজ ও শিশুদের উপযোগী হতে হবে। প্রতিটি আইটেমের উপর প্রশ্ন করতে হবে। উত্তর সঠিক হলে টিক চিহ্ন এবং ভুল হলে করোচ চিহ্ন দিতে হবে। এই হলো বেজলাইন মূল্যায়নের কিছু নির্দেশনা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের কোনো পাঠ্য বই না থাকায় শিক্ষাক্রমের অর্জন উপযোগী যোগ্যতার উপর ভিত্তি করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর টুলস তৈরি করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মৌখিক প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের শিখনের স্তর নির্ধারণ করতে হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে পাঠ্যপুস্তকের আলোকে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার নিরিখে মৌখিক ও লিখিত প্রশ্নোত্তরের মাধ্যমে শিখন স্তর যাচাই করতে হবে। মূল্যায়নকৃত তথ্য বা ফলাফল যথাযথভাবে চকে লিপিবদ্ধ করতে হবে। ফলাফল পর্যালোচনা করে শিক্ষার্থীদের উক্ত বিষয়ের পাঠগত অবস্থান জানতে হবে এবং সারসংক্ষেপ তৈরি করে বেজলাইন মূল্যায়ন রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। কি বন্ধুরা, খুব সমস্যায় ফেলে দিলাম কি? না, একেবারেই না। আমরা এগিয়ে যাই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে বেজলাইন সার্ভে
শিক্ষার্থীদের যে ধারণার উপর জোর দেওয়া হয় সেটা একটু আমরা জেনে নেই। তো শিক্ষার্থীদের বাংলাতে বিশ্ব পরিচয় বিষয়ের পাঠগত অবস্থান নির্ণয়ের জন্য বেসলাইন মূল্যায়ন, শুধু শিক্ষার্থীদের পাঠগত অবস্থান নির্ণয়ের জন্য। শিক্ষার্থী মূল্যায়নের উদ্দেশ্য, মূল্যায়নের পূর্বে শিক্ষক শ্রেণীকক্ষে শিশুদের সাথে মত বিনিময় করে বিহীন পরিবেশ সৃষ্টি করবেন। শিক্ষক একজন একজন করে শিক্ষার্থীকে কাছে এনে 1-to-1 অ্যাপ্রোচ মূল্যায়ন করবেন। এই মূল্যায়নের মাধ্যমে কয়েকটি বিষয়ের উপর শিক্ষার্থীদের ধারণা মূল্যায়ন করা হয়। আমরা সেই ধারণাগুলো এক নজর দেখে নিচ্ছি। যেমন পরিবেশের বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করে শ্রেণীগ্রহণ করা, পরিবেশ দূষণ রোধ ও পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণ, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় দিবস ও অন্যান্য জাতীয় বিষয় সম্পর্কে ধারণা, জাতির জনক মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা, মহাদেশ ও মহাসাগর সহ নিজ দেশের ভৌগোলিক অবস্থা এবং ঐতিহ্য বিষয়ে ধারণা। মূলত এইসব বিষয়ের উপরই শিশুদের ধারণা কেমন, কতটুকু তারই মূল্যায়ন করা হয় বেসলাইন সার্ভের মধ্য দিয়ে। তো আমরা বেসলাইন মূল্যায়নের ছক পূরণের কিছু নিয়ম জেনে নেই। বেসলাইন মূল্যায়ন যেহেতু বছরের শুরুর দিকে সম্পন্ন হয়, সেহেতু প্রাক প্রাথমিক শ্রেণীর অর্জন উপযোগী যোগ্যতার আলোকে প্রথম শ্রেণীর অর্জন উপযোগী যোগ্যতার আলোকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বেসলাইন মূল্যায়ন করতে হবে। ঠিক একইভাবে পূর্ববর্তী শ্রেণীর অর্জন উপযোগী যোগ্যতার আলোকে পরবর্তী শ্রেণীর বেসলাইন মূল্যায়ন করতে হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য 6টি করে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য 8টি করে ক্রাইটেরিয়া নির্ধারণপূর্বক বেসলাইন মূল্যায়ন তথ্য সংগ্রহ ছক তৈরি করা এবং ক্রাইটেরিয়া অনুযায়ী মূল্যায়নের রোজ তৈরি করে বেসলাইন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। অর্থাৎ 1 to 3 হলো 6টি প্রশ্ন এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণী হলো 8টি প্রশ্ন। তো আমরা ছকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীদের পাঠগত অবস্থানের ভিত্তিতে 3টি দলে ভাগ করতে হবে। যে সকল শিক্ষার্থী 6টির মধ্যে সর্বোচ্চ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা একটি দলে, যারা 6টির মধ্যে সর্বোচ্চ যে কোনো 4টি উত্তর দিতে পারবে তারা অন্য একটি দলে, আর যারা 6টি বা যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে পারবে তারা অন্য একটি দলে বিভক্ত হবে। অর্থাৎ 2টি প্রশ্ন উত্তর দিতে পারলে একটি দল, যারা সর্বোচ্চ 4টি উত্তর দিতে পারবে তারা আরেকটি দল, এবং যারা সবগুলো উত্তর অথবা 5টি প্রশ্ন উত্তর দিতে পারবে তারা আরেকটি দল। অর্থাৎ এখানে আমরা 3টে দলে বিভাজনের কথা বলছি এবং এটা টিচারদেরকে রেজিস্টারে তুলতে হবে। আমরা দেখে নেই শ্রেণী অনুযায়ী বেসলাইন মূল্যায়ন তথ্য সংগ্রহ ছক। বন্ধুরা, ছকটি সর্বশেষ ছক। আমরা দেখছি এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণী। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বেসলাইন মূল্যায়ন ছক একই রকম, অর্থাৎ 6টি ক্রাইটেরিয়া আছে। প্রথম শ্রেণী পরিবার, পরিবেশ, মিলেমিশে থাকা, জাতীয় ফুল, ফল, মাছ, পাখির নাম, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত। আর দ্বিতীয় শ্রেণীতে আছে পরিবার না থেকে সেখানে আছে পরিবার সম্পর্কে আছে, মিলেমিশে থাকা সেটা আছে, পরিবেশ দূষণ সম্পর্কে নতুন একটা বিষয় আসছে, জাতীয় পতাকা প্রথম শ্রেণীতে ছিল এখানেও আছে, জাতীয় সঙ্গীত প্রথম শ্রেণী ছিল এখানেও আছে, শুধু নতুন এসেছে জাতীয় দিবস। অর্থাৎ পরিবার সম্পর্কে ধারণা প্রথম শ্রেণীতে আছে, যা দ্বিতীয় শ্রেণীতে নাই, সেখানে নতুন করে সংযোজিত হয়েছে জাতীয় দিবস সম্পর্কে ধারণা। এই হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বেসলাইন মূল্যায়ন তথ্য সংগ্রহ ছক, 6টি ক্রাইটেরিয়া। আমরা এবার দেখব তৃতীয় ও চতুর্থ শ্রেণী। তৃতীয় শ্রেণীতেও 6টি ক্রাইটেরিয়া,
প্রাকৃতিক ও সামাজিক উপাদান সম্পর্কে ধারণা, মিলেমিশে থাকা ও সহযোগিতা করা, বাড়ি বিদ্যালয়ের কাজ অংশগ্রহণ, নৈতিক গুণাবলীর চর্চা করা, জাতীয় সঙ্গীত সম্পর্কে ধারণা, জাতীয় দিবস সম্পর্কে ধারণা। তো চতুর্থ শ্রেণীতে প্রাকৃতিক সামাজিক উপাদান সম্পর্কে ধারণা সেটা আছে, মিলেমিশে থাকা সহায়তা করা সেটাও আছে, বাড়ি বিদ্যালয়ের কাজ অংশগ্রহণ এইটার পরিবর্তে আসছে শিশু অধিকার সম্পর্কে ধারণা। নৈতিক গুণাবলীর চর্চাটা এখানে আছে, নতুন করে এসেছে সমাজের পেশাজীবীদের সম্পর্কে ধারণা। জাতীয় সঙ্গীত এখানে নাই, সেখানে নৈতিক ওই সমাজের পেশাজীবীদের সম্পর্কে ধারণাটা এসেছে নতুন করে। আর নতুন করে এসেছে মহাদেশ মহাশয় সম্পর্কে ধারণা, নতুন করে সংযোজিত হয়েছে জাতির পিতা সম্পর্কে ধারণা। আর জাতীয় দিবস তৃতীয় শ্রেণীতে ছিল, এখানেও আছে। অর্থাৎ চতুর্থ শ্রেণীতে জাতির পিতা, মহাদেশ মহাসাগর, সমাজের পেশাজীবী সম্পর্কে ধারণা আর শিশু অধিকার এই কয়টি বিষয় নতুন সংযোজিত হয়েছে। বাড়ি বিদ্যালয়ের কাজ এখানে নাই চতুর্থ শ্রেণীতে, জাতীয় সঙ্গীত এখানে নাই, অর্থাৎ নতুন কিছু সংযোজিত হয়েছে এবং পুরনো কিছু তৃতীয় শ্রেণীর যেটা এখানে চতুর্থ শ্রেণী সেটা নাই। আমরা দেখলাম এখানেও 6টা ক্রাইটেরিয়া দুটো শ্রেণীতেই, তবে ক্রাইটেরিয়ার বিষয়বস্তুর মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা দেখি পঞ্চম শ্রেণী বেসলাইন মূল্যায়ন তথ্য সংগ্রহ ছক। এখানে ক্রাইটেরিয়া আছে 8টি ক্রাইটেরিয়া। প্রথমটা হলো প্রাকৃতিক সামাজিক পরিবেশ সম্পর্কে ধারণা, এটা আগেও ছিল কোন শ্রেণীতে। মিলেমিশে থাকা ও সহযোগিতামূলক মনোভাব আছে, নাগরিক অধিকার সম্পর্কে ধারণা আছে, সমাজের পেশাজীবীদের সম্পর্কে ধারণা, নৈতিক ও সামাজিক গুণাবলীর চর্চা করা, মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা, নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা, নিজ দেশের ভৌগোলিক অবস্থা সম্পর্কে ধারণা। নতুন ঐতিহ্য এসেছে, নিজ দেশের ভৌগোলিক অবস্থা সম্পর্কে ধারণা আছে। তো বন্ধুরা, নির্ধারিত ক্রাইটেরিয়ার আলোকে সংশ্লিষ্ট শ্রেণীর শিক্ষার শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা, শিক্ষণ ফল বা পাঠ্যপুস্তক বিষয়বস্তু ভিত্তিতে টুলস প্রণয়ন করে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা এবার এই যে তথ্য সংগ্রহ করার পর আমরা যে তাদেরকে 3টি দলে ভাগ করব তার একটি নমুনা ছক এখানে দেওয়া হলো। আমরা তৃতীয় শ্রেণীর একটি ছক পূরণ দেখছি। শ্রেণী তৃতীয় মূল্যায়নকৃত শিক্ষার্থী 27 জন ছিল, যারা 6টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে পেরেছে। তারা একটি দলে বিভক্ত হয়েছে। যারা 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে পেরেছে তারা আরেকটি দলে ভাগ হয়েছে। আর যারা 6টির মধ্যে 5টি বা 6টি প্রশ্ন উত্তর দিতে পেরেছে তারা একটি দলে ভাগ হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যারা 5টি 6টি প্রশ্ন উত্তর দিতে পেরেছে তারাই হলো অগ্রগামী দল, যারা 4টি প্রশ্ন দিতে পেরেছে তারা হলো শ্রেণী উপযোগী দল, যারা 2টি প্রশ্ন দিতে পেরেছে তারা একটু পিছিয়ে পড়া দল। এভাবেই শিক্ষার্থীদেরকে বিশ্লেষণ করে শ্রেণীকরণ করে শিক্ষক রেজিস্টারে তুলবেন এবং সেই অনুযায়ী পাঠ পরিকল্পনা সহযোগিতা এই কাজটি করতে হবে। এই শ্রেণীকরণ বিশ্লেষণের পরে যে কাজটি হবে টিচারদের, সেটি হলো একটি 15 কার্যদিবসের জন্য একটি পরিকল্পনা করতে হবে, যাকে বলা হয় ফর্টনাইট লেসন প্ল্যান বা পাক্ষিক পাঠ পরিকল্পনা। পাক্ষিক পরিকল্পনা মাধ্যমেই শিক্ষক পাঠদানের জন্য প্রস্তুতি নেবেন। নিচে একটি নমুনা পাক্ষিক পাঠ পরিকল্পনা দেওয়া হলো। যেমন এখানে থাকবে অধ্যায় বিষয়বস্তু, আমরা দেখব যে 15টি কার্য দিবস। আমরা শেষের 1 বা 2 দিন রাখবো পাক্ষিক মূল্যায়নের জন্য, বাদ বাকি পাঠদানের জন্য। আমরা পিরিয়ড সংখ্যা দেখছি যে এটা হলো শিক্ষক সহায়িকা বা শিক্ষক সংস্করণ থেকে এই পাঠ বিভাজন পাবো আমরা। অধ্যায় 1 আমাদের পরিবেশ ও সমাজ, এখানে 4টি পিরিয়ড ছিল, তার থেকে আমরা 4টি নিয়েছি, মানে 4/4 দেওয়া আছে। অধ্যায় 2 সমাজের পরস্পর সহযোগিতা, সেখানেও 4টি পাঠ ছিল, আমরা 4টি নিয়েছি। অধ্যায় 3 বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা মারমা সাঁওতাল, সেখানে 8টি পাঠ ছিল, আমরা 8টি পাঠ নিতে পারছি না, কারণ আমাদের 4 4 8 8 6 14, 8টি নিলে বেশি হয়ে যাবে। এই কারণে আমরা 8টির মধ্যে থেকে 6টি নিই, অর্থাৎ 14টি পাঠ আর শেষে 1 দিন মূল্যায়ন।
পরবর্তী পাখিকে আমরা এখানে আর এই তৃতীয় অধ্যায়ের আরো দুটো পার্ট যোগ করব। এরপরে শিক্ষণফল থাকবে, শিক্ষণফল লিখবো আমরা শিক্ষক সহায়িকা, শিক্ষক সংস্করণ থেকে বা কারিকুলাম থেকে। প্রতিরোধের জন্য শিক্ষণ পদ্ধতি কৌশল কি হতে পারে, যেগুলো আমরা চিন্তা করবো, কি কি কৌশল, কি কি পদ্ধতি ব্যবহার করব, সেগুলো পাঠের উপর ভিত্তি করে, বিষয়ের উপর ভিত্তি করে সেগুলো আমরা এই ঘরে লিখবো। এবং পাঠদানের জন্য কি উপকরণ লাগবে, ছবি হতে পারে, চার্ট হতে পারে, মডেল হতে পারে, বিভিন্ন কৌশল হতে পারে, সেগুলো আমরা অধ্যায় ভিত্তিক আমরা লিখবো। আর সাথে সাথে মূল্যায়ন কৌশল, অর্থাৎ কিভাবে তাদেরকে যাচাই বাছাই করবো, ছবি পর্যবেক্ষণ হবে, নাকি মৌখিক প্রশ্ন হবে, না ছক পূরণ হবে, না তালিকা পূরণ হবে, এই জাতীয় সেটা পাঠের ভিত্তি করেই আমরা এই মূল্যায়ন কৌশলের ঘরে লিখবো। আর 14 দিনের মাথায় বা 13 দিন বা শেষের 2 দিন রাখতে পারি, যেটা এই শিক্ষণ আলোকে আমরা তাদেরকে মূল্যায়ন করবো। সাধারণত মৌখিক এবং লিখিত মধ্য দিয়েই তাদেরকে পাক্ষিক মূল্যায়ন করব। এই মূল্যায়ন শেষে যারা তাদের কারো কারো হয়তো স্তর পরিবর্তন হতে পারে, হয়তো এমনও আছে যে পিছিয়ে পড়া দল থেকে কেউ হয়তো শ্রেণী উপযোগী দলে চলে আসতে পারে, আবার শ্রেণী উপযোগী দল থেকেও কারো উত্তরণ ঘটে একবারে অগ্রণী দলেও চলে আসতে পারে। অর্থাৎ সেই পরিবর্তনগুলো পরবর্তীতে আবার বিশ্লেষণ করে নতুন করে আঙ্গিকে রাখতে হবে। শিক্ষার্থীরা, বন্ধুরা, বিষয়গুলো মোটামুটি আপনাদের অনেকেই জানা আছে। ইতিমধ্যে বিদ্যালয়ের নির্দেশিকা বা শিক্ষক নির্দেশিকা সহ বাংলা বিশ্ব পরিচয় পিকে অংশে এই বিষয়গুলো সম্পর্কে তথ্য আছে, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। এর মধ্যে আপনারা আরো সমৃদ্ধ হবেন বলে আমি আশা করি। তবে সামান্য আলোচনায় আপনাদের কিছুটা সহায়তা করতে পেরেছি বলে আমি বিশ্বাস করছি। আমরা এই পাঠে যা জেনে নিলাম আমরা মিলিয়ে নেই। আমরা জানলাম বেজলাইন সার্ভে, জানলাম বেজলাইন ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের ফর্মের টুলস, বেজলাইন সার্ভের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ছক, পাক্ষিক পাঠ পরিকল্পনার নমুনাও দেখলাম। তাহলে আজ আর নয়, পাঠ শেষে পরিকল্পিত কাজ থাকলো। বছরের প্রথমে কেন বেজলাইন মূল্যায়ন করবেন, বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের বেজলাইন মূল্যায়নের টুলস কি কি হবে, বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে পাক্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করুন। হোম কোয়ারেন্টাইনে থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।